সন্ধ্যা রেডিও বাংলা এডিলেটের প্রিয় শ্রোতাবৃন্দ, বুধবারের নিয়মিত সাপ্তাহিক আয়োজনে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন সবাই। আপনারা টিউন করেছেন 103.1 FM এবং ঘড়িতে এডিলেট সময় সন্ধ্যা ঠিক 9:30। তাহলে চলুন আজকের অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, সাউথ অস্ট্রেলিয়াতে বাংলাদেশিদের স্থায়ীভাবে বসবাসের ইতিহাস স্বাধীনতা পরবর্তী হলেও তা 80-র দশক পর্যন্ত ছিল একেবারেই হাতে গোনা। শুরুতে মূলত উচ্চ শিক্ষার্থী ছিল এই আসা যাওয়া। এরপর ক্রমশই বাড়তে থাকে বাংলাদেশি ইমিগ্রান্টের সংখ্যা এবং সংখ্যা বাড়ার সাথে সাথেই কমিউনিটির প্রয়োজন এবং সময়ের চাহিদায় কিছু বাংলাদেশি মানুষের উদ্যোগে জন্ম নিতে থাকে একের পর এক সংগঠনের। Radio Bangla Adelaide will always be supporting local community and their events. We encourage all the community work you have done for us. BASA, Bangladesh Australia Society of South Australia Incorporation. এটি আমাদের জানা মতে সাউথ অস্ট্রেলিয়ার একটি প্রথম কমিউনিটি অর্গানাইজেশন। প্রিয় শ্রোতা, রেডিও বাংলা এডিলেইড উদ্যোগ নিয়েছে সেই সকল সংগঠনগুলোর শুরু থেকে আজ পর্যন্ত যে তাদের পথ চলা তার কিছুটা হলো আপনাদের সামনে তুলে ধরা। আজ বাসা সংগঠনটির কার্যক্রমকে জানতে এবং আপনাদের সামনে এই সংগঠনকে ঘিরে তাদের যে প্রচেষ্টা, নেপথ্যের যে প্রচেষ্টা তাকে তুলে ধরার কিছুটা চেষ্টা থেকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। বাসার সাথে ছিলেন এবং আছেন এমন কজন সংগঠককে শুনবো তাদের কথা। প্রিয় শ্রোতা, তাহলে জমিয়ে বসুন, চলুন শুনি তাদের বিস্তারিত পরিচয় পর্ব এবং বাসার মিশন ভিশন। আর হ্যাঁ, রেডিও বাংলা এডিলেটের পক্ষ থেকে অতিথিদের সাথে কথা বলতে আছি আমি নাদিরা সুলতানা নদী। চলে যাচ্ছি অতিথিদের কাছে। রেডিও বাংলা এডিলেটের পক্ষ থেকে আপনাদেরকে সকল অতিথিদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আন্তরিক ধন্যবাদ সময় করে আসার জন্য। জানি যে আপনারা ব্যস্ত থাকেন। আমি শুরুতে একটু শ্রোতাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রিয় শ্রোতা, আপনারা যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য বলছি, আমার সাথে আছেন ডক্টর শেখ শাহিদুল ইসলাম, প্রেসিডেন্ট সাইফুল ইসলাম প্রেসিডেন্ট বাসা। আছেন ডক্টর AKM রফিকুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড এক্স প্রেসিডেন্ট অ্যান্ড কারেন্ট ট্রেজারার অফ বাসা। আছেন ডক্টর আনোয়ারা ইসলাম, এক্স ভাইস প্রেসিডেন্ট অফ বাসা। আছেন মিস্টার আরশাদ হোসেন ভুইয়া, জেনারেল সেক্রেটারি অফ বাসা। আমি ঠিক বলেছি তো? তাহলে আঙ্কেল, এখানে বিষয়টা হচ্ছে আমি যেহেতু যদিও এটা একটা মিডিয়া, আঙ্কেল বলা উচিত না, বাট আমরা ছোট একটা কমিউনিটি, আপনারা জানেন যে আমরা ব্যক্তিগতভাবে সবাই সবার পরিচিত, সেজন্য আমি শুরুতেই আঙ্কেল বলে সম্বোধন করছি। আশা করি কিছু মনে করবেন না। আচ্ছা, আমি তাহলে শুরু থেকেই শুরু করি। একদম শুরুতে যেটা শুরু করব, আমি আঙ্কেলের কাছে প্রথম আসছি, রফিকুল ইসলাম আঙ্কেলের কাছে। সেটা হচ্ছে যে আপনি যদি আমাদেরকে বলেন যে বাসার ইতিহাস, মানে কবে প্রথম এই সংগঠনটি হলো প্রতিষ্ঠা। আমার জানা মতে 1987 or 84 আঙ্কেল? 84। তাহলে আপনার মুখ থেকে শোনা যাক শুরুর কথা। বাসা 1984 সালে গঠন করা হয়। জি। আমরা 1972 সালে অ্যাডিলেইডে আসি। তখন অ্যাডিলেইডে অন্য আর কোনো বাংলাদেশি ছিল না। তারপরে 2 মাইগ্রেন্ট ফ্যামিলি ও কতিপয় পোস্ট গ্রাজুয়েট ছাত্রদের ফ্যামিলি অ্যাডিলেইডে আসে। তখন থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা খুব সহজ ছিল না, কারণ কম্পিউটার এবং মোবাইল ফোন তখনও হয়নি এবং অধিকাংশ বাসায় টেলিফোনও ছিল না। বাসা করার প্রধান উদ্যোক্তা ছিল ডক্টর রফিকুল ইসলাম সালাম ও ডক্টর আমজাদ হোসেন মিয়া। আচ্ছা। এটা করার মূল উদ্দেশ্য ছিল সাউথ অস্ট্রেলিয়াতে বসবাসকারী বাংলাদেশিদের একত্রিত হবার একটা সংগঠন, যার মাধ্যমে অন্য সংগঠন ও সরকারি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখা যায়। জি। বাচ্চারা এখানে আসার অল্প দিনের মধ্যে ঘরোয়া পরিবেশে বাংলার চেয়ে ইংরেজিতেই কথাবার্তা বলা শুরু করত। জি। তাই আর এক উদ্দেশ্য ছিল বাংলা স্কুল করে বাচ্চাদের বাংলা বলার অভ্যাসটা বজায় রাখা। আরও উদ্দেশ্য ছিল বাংলাদেশি জাতীয়, ধর্মীয় ও অন্যান্য কালচার অনুষ্ঠানের ব্যবস্থা করে আমাদের জাতীয় কালচারটা বজায় রাখা যায় এবং এখানকার অস্ট্রেলিয়ানদেরও আমাদের কালচারটা তুলে ধরা বা অবগত করা যায়। জি জি।
ধন্যবাদ আঙ্কেল। শুরুতে পরিচালনা পরিষদে কে ছিলেন, কারা ছিলেন, কজন ছিলেন? শুরুতে পরিচালনা পরিষদে প্রেসিডেন্ট ছিল ডক্টর আমজাদ হোসেন মিয়া। আচ্ছা, উনি কি সাউথ অস্ট্রেলিয়া আছেন এখনো? আছেন এখন। আচ্ছা, হ্যাঁ, তারপরে ভাইস প্রেসিডেন্ট ছিল, কে ছিলেন আন্টি, আপনার মনে আছে? আমার ভাইস প্রেসিডেন্ট ছিল ডক্টর মোশাররফ আলী। আচ্ছা আচ্ছা। তারপর জেনারেল সেক্রেটারি ছিল ডক্টর রফিকুল ইসলাম সালাম। আচ্ছা। আর এক ট্রেজারার ছিলাম আমি, রফিকুল ইসলাম। আচ্ছা। আর তিনজন সদস্য ছিল। হ্যাঁ, তিনজন সদস্যের মধ্যে ডক্টর আবুল হোসেন একজন, ডক্টর মনির আহমেদ খান এবং ডক্টর মোহাম্মদ ইকবাল। আচ্ছা আচ্ছা, মানে জানতে চাইছি কারণ আমরা হয়তো অনেককে চিনবো না, তারপরে আজকে আমরা মনে করি রেডিও বাংলা এডিলেটের মাধ্যমে বাসার একটি ঐতিহাসিক মানে পথ চলার যে একটা প্রচেষ্টা আমরা নিয়েছি তাদেরকে আরো একবার মনে করা। তো আপনারা কি তাদেরকে মানে এই সংগঠন থেকে কি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন, মানে শুরুতে যারা ছিলেন? অবশ্যই। আবুল হোসেন এখন অবশ্য অন্য সোসাইটির মেম্বার। আচ্ছা। আর মনির আহমদ খান আর মোহাম্মদ ইকবাল ইন্টারেস্টেড আর কি, সিডনি মেলবোর্নে আছে। আচ্ছা আচ্ছা। আর ডক্টর আমজাদ হোসেন মিয়ার অনেক শারীরিক প্রবলেম, সে আর কোনো সোসাইটির সঙ্গে জড়িত না। আচ্ছা। হ্যাঁ, আর ওই ডক্টর মোশাররফ আলীও ওই আর কি অন্য কোনো সোসাইটির সঙ্গে জড়িত না। আমাদের মূলত জানার ছিল যে মানে বাসা সংগঠনটি শুরুর কথা, অনেক 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 ইনফরমেশন জানলাম। আরো শুনবো প্রিয় শ্রোতা, আমরা একটি গান শুনে আসি। নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানেশি, দারুণ জ্বালা দিবানেশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া রে, কি জানি কি করে। ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে সাম্পানের নাইয়া হইয়া আমি দেশান্তরী,
ফেলি ঘাটে ঘাটে, নাঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নাঙ্গর পয়ড়া রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। না পথ ধইরা আমি কত যে গেছি জইলা, একলা ঘরে মন বধুয়ায় আমার রইছে পন্থ সাইয়া। আব্দুল জব্বারের কণ্ঠে শুনলাম ওরে নীল দরিয়া। প্রিয় শ্রোতা, আপনারা জানেন এই গানটিকে বলা যায় অনেকটা প্রবাসী সঙ্গীত, ভীষণ মন উদাস করা একটি গান। আপনাদেরকে বলে রাখি আঙ্কেল, আজকের গানগুলো মূলত আমরা বাছাই করেছি আপনাদের জন্মলগ্ন 80 দশকের কিছু ভুলে যাওয়া গান প্রিয় শ্রোতাদেরকে একটু স্মৃতি কাতর করার জন্য। তো ফিরছি আলোচনায়। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা এডিলেড, সাউথ অস্ট্রেলিয়া, বাংলাদেশের অনুরণন। নিয়মিত শুনতে টিউন করুন 103.1 FM প্রতি বুধবার 9:30। আঙ্কেল, আপনি শুরুতে অনেকটাই বলে দিয়েছেন, তারপরে আমার মানে এই মুহূর্তে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে শুরুতে কার্যক্রম যেটি ছিল সেখান থেকে আপনারা প্রায় 30 বছরের কাছাকাছি সময়, তো কি কি কার্যক্রম ক্রমান্বয়ে সংযোজন হয়েছে বা আপনারা শুরুতে কেমন ছিল, এখন কি করছেন? প্রথমে সদস্য সংখ্যা কম থাকাতে ছোট আকারের অনুষ্ঠান করা সম্ভব ছিল। পরে সদস্য সংখ্যা বাড়াতে অনুষ্ঠানের সংখ্যা বাড়ানো ছাড়াও বড় আকারের অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হয়। তাছাড়া 1997 সালে বাংলা স্কুল স্থাপন করা হয় বাচ্চাদের বাংলা শেখাবার জন্য। আচ্ছা, তো আপনারা মূলত আমার এই কমিটিটি কততম আপনাদের? এই কমিটিটি 15তম কমিটি। তো আপনাদের শুরুতে যে সদস্য সংখ্যা ছিল তার থেকে কি এখন বেশি সদস্য সংখ্যা আপনাদের কার্যকরী পরিষদ? তার থেকে অনেক সদস্য সংখ্যা এখন বেশি, কারণ শুরুতে তো আমাদের আমাদের লোক সংখ্যা খুবই কম ছিল। এখন লোক সংখ্যা বাড়াতে আমরা কতগুলা মোর পজিশন ক্রিয়েট করছি। আচ্ছা আচ্ছা, আগে আমাদের কালচারাল সেক্রেটারি ছিল না, খুবই যৌক্তিক, সেটাই হওয়ার স্বাভাবিক। হ্যাঁ, তারপর অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি নামে অ্যাড করছি, আর বাসার আর কি সাধারণ মেম্বার সংখ্যা আমরা বাড়াইছি কিছু আর কি। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনাদের কি মানে আপনাদের 4 জনকে বলছি যে এক্সাক্ট কত সদস্য সংখ্যা জানা আছে এই মুহূর্তে আপনাদের? এখন 11 জন। না মানে সদস্য সংখ্যা 4 জন। নিবন্ধিত সদস্য সংখ্যা ঠিক তাই, সেটাই জানতে চাচ্ছিলাম। বাট শুরুতে আপনি কত বললেন আন্টি, মানে আপনাদের পথ চলা ছিল 4 জন কার্যকরী সদস্য নিয়ে, এবং তাদের সাথে ছিল কতজন ছিল? না, আমাদের শুরুতেই আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি 3 জন, আর তারপরে আর কি 3 জন সদস্য ছিল। আচ্ছা, আমি একটু ক্লারিফাই করি, যেটা জানতে চাচ্ছিলাম যে আপনাদের সদস্য সংখ্যা হতে গেলে তো একটা নিবন্ধন সদস্য ফর্ম আছে আমার জানা মতে, তো সেটা কি শুরুতেই ছিল না আপনারা কিছু সময় পরে এটা ক্রিয়েট করেছেন? না, প্রথম থেকেই আমরা এটা করছি। প্রথম থেকেই করেছেন। ওইটা কি শুরুতে যা ছিল এখনো কি তাই আছে নাকি, না আপনারা ওইটা চেঞ্জ করেছেন? আমরা না, মানে আর কি ওই মানে ওই সদস্য সংখ্যা আর কি সদস্য আমরা সিলেক্ট করতে আমরা ওই ভোটের মাধ্যমে করি থেকে। আচ্ছা, জি জি। আরেকটা জিনিস আমি এই মুহূর্তে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের সাথে আজকে বসবো বলে আমি গতকাল আপনাদের ওয়েবসাইটটি ঘেটে এসেছি। ভালো, নিঃসন্দেহে ভালো, যদিও ব্যক্তিগতভাবে আমার হচ্ছে আরো ইচ্ছে করলে এটাকে আরো রিসোর্সফুল বোধহয় করা যায়। আপনারা নিশ্চয়ই এই দিকটি নিয়ে ভাবছেন। তবে একটা জিনিস যেটা হয় যে বেশিরভাগ সংগঠন আমাদের, এটা আমরা বাংলাদেশি সংগঠনগুলো বিশেষ করে বাইরে আসার পরে আমরা এটা বলতে প্রেফার করি যে উই আর নন পলিটিক্যাল অর্গানাইজেশন। এটা সঙ্গত কারণেই, আমি সেই কারণে যাচ্ছি না, বাট আমার যেটা জানার ইচ্ছা আসাদ ভাই আপনার কাছে সেটা হচ্ছে যে নন পলিটিক্যাল অর্গানাইজেশন হলেও এটি মানে আপনাদের সংগঠনটি কি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ধারা, যে মূল ধারা বা মুক্তিযুদ্ধের যে চেতনা সেটিকে বিশ্বাস করে কিনা, মানে পলিটিক্সের বাইরে বলছি? তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা কোশ্চেন করার জন্য। তো প্রথমে আমি আশাদ হোসেন ভূঁইয়া, জেনারেল সেক্রেটারি বাসা বলে নিচ্ছি। আর পাশাপাশি আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য তোমাকে
প্লাস আরবি রেডিও বাংলা টিমকে, আমি টিমের একজন। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আরশাদ ভাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশি কমিউনিটির সকলকে যারা অ্যাডিলেডে বসবাস করতেছেন, তারা বাসার মেম্বার সবাইকে, আরবিএর পরিচালনা পরিষদের সবাইকে, এবং এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান শুনছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো নদী, তোমার সুন্দর কোশ্চেনের জন্য অনেক ধন্যবাদ। তুমি জানো যে বাসা বাংলাদেশ অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া, এটা বাংলাদেশি কমিউনিটিদের একটা সংগঠন। যেহেতু এটা বাংলাদেশি কমিউনিটিদের সংগঠন, বাংলাদেশের সমস্ত মূল দ্বারা ওটা ধারণ করবে, লালন করবে, এটা খুবই স্বাভাবিক, এটাই যৌক্তিক, এটা হওয়া উচিত। বাসা স্ট্রংলি এটা করে মুক্তিযুদ্ধ মূল দ্বারা, মুক্তিযুদ্ধের চেতনা আমরা সবসময় ধারণ করি, লালন করি। এর পাশাপাশি বাসা একটা বিশেষ কাজ করে, শুধু বাংলাদেশি ভাবধারা মূল ধারাই না, আমরা বাঙালি ভাবধারা মূল ধারার সাথেও রিলেটেড, এবং ওইটা আমরা প্রমোট করি। আমাদের অর্গানাইজেশনের শুধু বাংলাদেশি না, বাঙালি যে কেউ মেম্বার হতে পারে। আচ্ছা আচ্ছা, এটা তো জি জি, ধন্যবাদ আরশাদ ভাই। আসলে যেটা হয়েছে যে আমরা চাই যে শ্রোতারা আপনাদের, যেটা হয়েছে যে আপনারা যে সময়টায় বাসা শুরু হয়েছে তখন যে বাংলাদেশিদের সংখ্যা ছিল, এখন কিন্তু তা না। আপনি জানেন প্রতিদিনই বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। তো আপনারা একটি পুরনো সংগঠন, সেদিক থেকে আপনাদের মুখ থেকে আমরা চাই যে নতুন বাংলাদেশি যারা এসেছে আপনাদের ব্যাপারে আরো বেশি ক্লিয়ার ধারণা পাক, এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রিয় শ্রোতা, বুঝতেই পাচ্ছেন আজ জানার আছে আর অনেক কিছু, আমরা মাত্রই আলোচনা শুরু করেছি, বাট এই মুহূর্তে আরো একটি গান শুনবো। তবে তার আগে একটু বলে নেই, সেটি হচ্ছে যে গত কদিন ধরে এডিলেডের আকাশ যখন তখন ভীষণ থমথম করছে, ভীষণ মন উদাস করা একটা আবহাওয়া। এই উদাস করা আবহাওয়ার জন্যই একটা গান হয়ে যাক। আর কোথা যাস
শুনলেন পরদেশি মেঘরে। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা এডিলেট 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। প্রিয় শ্রোতা, আপনারা জানেন অনেকদিন ধরেই ক্রিকেটের 3 ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিং এ দাপট দেখিয়ে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাকিব আল হাসান। আর এই মুহূর্তে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসাবে একই সময়ে টেস্ট, ওয়ানডে ও টি-20 র্যাঙ্কিং এ নাম্বার 1 অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। অভিনন্দন সাকিব আল হাসানকে। আর বাংলাদেশের এই ক্রিকেট তারকার পর জাতীয় মহিলা দলের অধিনায়ক সালমা খাতুনের হাত ধরে টি-20 ক্রিকেটের বিরল এক সারণিতে এবার ঢুকে পড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো মেয়েদের টি-20 ক্রিকেটে অলরাউন্ডারের শীর্ষস্থানটি দখল করেছেন সালমা। অভিনন্দন সালমাকে। বাংলাদেশ মহিলা দলের এই অধিনায়ক 291 রেটিং পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছেন সবার উপরে। টি-20 বোলিং এর র্যাঙ্কিং এও 649 রেটিং এ তিনিই সেরা। একই সঙ্গে আইসিসির পুরুষ ও মহিলাদের টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিং এ একই দেশের 2 ক্রিকেট তারকার আধিপত্য, যা আন্তর্জাতিক ক্রিকেটে খুবই বিরল একটি ঘটনা। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে দুজনকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ফিরছি মূল অতিথিদের কাছে। প্রিয় শ্রোতা, জানেন আমরা আছি আজকে বাসা সংগঠনের বেশ কজন সম্মানিত ব্যক্তিত্বের সাথে। কথা বলছিলাম এই সংগঠনটির শুরু, পথ চলা। তো এবার আমি যেটা জানতে চাইছি আপনাদের কাছে সেটি হচ্ছে যে বাসা পরিচালনা পরিষদ যেটি নির্ধারিত হয়ে আসছে গত 25-30 বছর ধরে আপনারা যে পরিষদ নির্ধারিত করছেন, এটির প্রসেসটা ঠিক কি, মানে কিভাবে নির্ধারিত হয়? ধন্যবাদ নদী, তোমাকে আবারও আরেকটা সুন্দর কোশ্চেন করার জন্য। তুমি জানো বাসা একটা ইনকর্পোরেট রেজিস্টার্ড অর্গানাইজেশন। জি। যেহেতু এটা অস্ট্রেলিয়ার ভিতরে রেজিস্টার্ড অর্গানাইজেশন, প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো অবশ্যই আমাদেরকে অস্ট্রেলিয়ার মূল যে কনসেপ্ট বা বেসিক যে কনসেপ্ট ওটার বাইরে যাওয়ার খুব বেশি স্কোপ নেই। জি জি, অস্ট্রেলিয়া ইজ এ লিবারেল ডেমোক্রেটিক স্টেট, ঠিক তাই, কনস্টিটিউশনালি। So inside all organization must flow that procedure and that concept. So BASA একটা ডেমোক্রেটিক লিবারেল কনসেপ্টই তার কার্যক্রম পরিচালনা করে থাকে। বাসা যেহেতু একটা অর্গানাইজেশন হিসাবে অন্যান্য অর্গানাইজেশনের মতোই একটা পরিচালনা পর্ষদ রয়েছে, এটা থাকতেই হয়। তুমি বাসার বিগিনিং এ আমি অলরেডি আঙ্কেল আন্টির কাছ থেকে যে ইনফরমেশন তুমি অলরেডি পেয়েছো যে 7 জন ছিল বিগিনিং এ পরিচালনা পর্ষদে। এখন আমাদের পরিচালনা পর্ষদের মেম্বার 11 জন। জিনিসটা কিন্তু হওয়ার পরে আমার কিন্তু মনে হয়েছিল যে 11 জন তো ওরা 11 জন, আমার তো মাঝে মাঝে ওরা 11 জন, ভালো লাগলো সংখ্যাটা শুনে। 11 জন এখন। তবে এই যে পরিচালনা পর্ষদ সময়ের সাথে সাথে প্রয়োজনের সাথে সাথে এটা কলেবর ছোট বড় হচ্ছে। আগে 7 জন ছিল, এখন 11 জন, যেহেতু অনেক মেম্বার আমাদের কমিউনিটির পরিসর অনেক বড়। এই 11 জনের মধ্যে আছে প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট, একজন জেনারেল সেক্রেটারি, একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, একজন কালচারাল সেক্রেটারি, একজন অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি, একজন ট্রেজারার, 3 জন এক্সিকিউটিভ মেম্বার। এই বাসার পরিষদ। আর বাসার পরিষদ নির্বাচিত হয় যেহেতু বাসার পরিচালনা পরিষদই বাসার কার্যক্রম পরিচালনা করে, দ্যাট ইজ দ্য লিগ্যাল সাইট অর্গানাইজেশনের। এই পরিচালনা পরিষদ নির্ধারিত বা নির্বাচিত যেটা বলো হয় ভেরি ফেয়ার এন্ড ডেমোক্রেটিক ওয়েতে প্রতি 2 বছর পর পর। আর প্রতি 2 বছর পর পর প্রতি বছর আমাদের এলজিএম হয়, বাৎসরিক মেম্বার ফোরাম যেটা। আর এই প্রতি 2 বছর পর আমাদের এলসিএম এ আমাদের এই পরিচালনা পরিষদ নির্ধারিত হয়। ওইটা আমরা যে ডেমোক্রেটিক ওয়েতে যাই এই ভোটিং সিস্টেমে। তখন এই যে নাম প্রস্তাব আসে, যদি কেউ কম্পিট করতে চায় কোন পজিশনের এগেইনস্টে, ওনারা নমিনেশন পেপার জমা দেন ওই অন দ্য স্পটে। এখন পর্যন্ত অন দ্য স্পটে দিচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যেহেতু এখন এসজিএম এর আমাদের এজেন্ডা গুলো এখন এত বড় হয়ে যাচ্ছে যে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে শেষ করতে পারি না এই পুরো এসজিএমটা। আমরা চাচ্ছি যে নেক্সট ডে যেন ওই পুরো প্রসেসটা আমরা কয়েকদিন ব্যাপী করতে পারি, মানে পুরো ইলেকশন প্রসেসটা যেন একটা টাইম নেওয়া হয়। আমরা চেষ্টা করব ওই নেক্সট এসজিএম এই ধরনের একটা বিল আনার জন্য। যদি পাস হয়
তাহলে তো কনস্টিটিউশনে যোগ হয়ে যাবে যে পরিচালনা পর্ষদটা একটা আরো সুন্দর হয়ে আসবে, ব্যাপকভাবে আসবে, মানে নির্বাচন প্রক্রিয়াটা আরো সুন্দর হবে আর কি, টাইম নিয়ে হবে। তো এই নরমালি ওই অন দ্য স্পট এখনো পর্যন্ত ওই যারা ইন্টারেস্টেড পজিশনের এগেইনস্টে তারা তাদের ইন্টারেস্ট ওইখানে শো করে। শো করার পর আইজিএম এর যে সকল মেম্বাররা থাকেন মেজরিটি মেম্বারদের সম্মতিক্রমে এই পজিশনের জন্য আমরা এক একজন প্রার্থী নির্বাচিত করি। এই হলো আপাতত আমাদের এই পরিচালনা পর্ষদ নির্ধারণ। আমি অনেকটাই ক্লিয়ার, আমার নেপথ্যের কিছুটা হয়তো জানা আমারও আছে বা অনেকেরই জানা আছে, বাট আপনার মুখ থেকে শুনে আমরা গোটা জিনিসটা আরো পরিষ্কারভাবে বুঝতে পারলাম। আর একটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসলে আপনাদের তো মানে এক নজরে পুরো বছরে মানে বাসের কার্যক্রম কি, মানে পুরো বছরে আপনার কোন প্রোগ্রামগুলো একেবারে করেই থাকেন বা মানে কি 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 প্রকল্প একদম হাতে নিচ্ছেন মানে শুরু থেকে এখন পর্যন্ত, মানে পুরো বছরের যে আমরা আপনাদের কি কোনো ইয়ে থাকে যে এই বছরে আমরা এই প্রোগ্রামগুলো করব, এরকম কোনো কিছু কি আপনারা? হ্যাঁ অবশ্যই, কারণ যেহেতু অর্গানাইজেশন আমাদের চালাতে হয়, আমাদের কি বলে প্রি প্ল্যান তো থাকাটা অবশ্যই উচিত। প্রি প্ল্যান না হলে আমি জানতে চাচ্ছি প্রি প্ল্যানের মাঝে কি প্রোগ্রামগুলো থাকছে প্রতি বছর? তোমার ভেরি কমন যে প্রোগ্রামগুলি থাকে সেটা হলো বাংলা নববর্ষ মাস্ট। আচ্ছা, তারপরে 16 ডিসেম্বর প্রোগ্রাম আমরা অত বড় পরিসরে না করলেও ঘরোয়া পরিসরে করি। শুরু থেকে করছিলেন নাকি? শুরু থেকে হচ্ছে এটা, শুরু থেকে হচ্ছে ছোট আকারে। আর 21শে ফেব্রুয়ারি প্রোগ্রামটা আমরা সেলিব্রেট করি যে বাংলা স্কুলে নরমালি বাচ্চাদের নিয়ে। আচ্ছা, এটাও কি শুরুতে ছিল কি আঙ্কেল আপনারা? মোটামুটি শুরুতে চলতেছিল না। আর আমরা আউটডোর প্রোগ্রাম করি বছরে একটা বা দুইটা, যে আউটডোর পিকনিক পার্টি মেম্বার ওখানে যায়। আচ্ছা আচ্ছা, সবাই মানে ওয়ান সরো গেট টুগেদার, নট নাম্বার ওপেন টু অল, ওপেন মেম্বারদের ডেফিনেটলি যে মেম্বারদের সংগঠনের প্রায়োরিটি থাকবে, তারপরে ওপেন টু অল। আর এটা হলো তোমার এই যে এই কি বলে এই বাসার এই সারা বছরের যে মানে কমন কাজ যেগুলো এটা করছেন, এর বাইরে কিন্তু আমরা অনেক কাজ করি যেগুলো দেখা যায় না। তোমার এখানে তোমার এই ইনফরমেশন প্লাস শ্রোতা যারা আছে একটা সংগঠন চালাতে গেলে এগুলো দৃশ্যমান কিছু আমাদের কাজকর্ম, যে সংগঠন আমরা বিভিন্ন অনুষ্ঠান করতেছি, দ্যাটস ফাইন, না রুটিন ওয়ার্ক তো কিছু থাকবে আসলে। তারপরে যেমন আমাদের কমিউনিকেট করতে হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের সাথে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে, যেটা অবশ্য যেমন আমাদের প্রতি বছর মিনিমাম 2 বার আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আমন্ত্রণ আসে। সাইফুল ভাই আমি গত কয়েক বছর যাবার যাচ্ছি, ওরা 1 বার 2 বার আমাদের কল করি, কারণ পারপাস ওরা কমিউনিটি লিডারদের সাথে একটু ডিসকাস করতে চায় বিভিন্ন ল নিয়ে। তো ওটা কিন্তু ওরা করে, মানে এটা হয়তো বা অনেকে জানে আসলে, কিন্তু এটা কিন্তু ওরা করে অল দ্য টাইম। এবং তুমি শুনে আরো ভেরি ইন্টারেস্টিং ফর ইউ। আর মনে করি যে যারা আমরা মাইগ্রেন্ট আছি ওদের প্যারেন্টসদের আনার ব্যাপারে বছর 2 আগে কিন্তু একটা বেশ প্রবলেমের মধ্যে পড়তেছিল সবাই, যে প্যারেন্টসদের যে আনার যে প্রক্রিয়াটা, যে ভিসা প্রক্রিয়াটা বেশ জটিল অবস্থায় চলে গেছিল, যে অ্যাপ্লাই করতেছি প্যারেন্টসদের ভিসা দিচ্ছে না। এই ধরনের অনেকগুলি মানে আমাদের মেম্বারই বলতেছিল আমাদের কাছে যে আরশাদ ভাই বা সাইফুল ভাই যে এরকম ঘটনা হচ্ছে, আপনারা কিছু করতে পারেন কিনা। ব্যাপারটা আসলে আমাদের তো এটা হাত নেই ইমিগ্রেশনের উপরে, আলাদা গভর্নমেন্টের কাজ। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো ওই মাস অথবা পরের মাসে সাইফুল ভাই এবং আমাকে ডাকছিল ইমিগ্রেশন ডিপার্টমেন্টে একটা এই সাক্ষাৎকারের জন্য। সাইফুল ভাই আমি ওই পয়েন্টে এক্স্যাক্টলি ওনাদেরকে বলি যে এই প্রবলেমগুলি হচ্ছে, এবং যে এক মহিলা ছিল আমার আপনার এই মুহূর্তে স্মরণ নাই, উনি নোট নিছে, নোট নিয়ে উনি বলছে ওটা সে মিনিস্টারের কাছে পাস করবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর 2 মাস পরেই আমি দেখলাম লটা চেঞ্জ হয়ে গেছে। আর বলবো না যে আমাদের কারণে, এটা কিন্তু আমাদের ভয়েস রাইজ করে একটা এক্স্যাক্টলি বিশাল বড় একটা। আমি যেটা অ্যাড করতে চাই আসলে নিঃসন্দেহে কিছু ফ্লুয়েন্স হয়তো ছিল এবং তারা সেটা মানে বিবেচনা করেছে। এরকম তো আমাদের আনসিন অনেক কাজ আমাদের করতে হয়। এছাড়া আমরা অনেক জিনিসে পার্টিসিপেট করি, যেমন 26শে জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ডেতে প্যারেডে আপনারা যান সব সময়। জি, এটা আমার জানা আছে। ফেস্টিভ্যালস আমাদের লোকজন পার্টিসিপেট করে। আচ্ছা আচ্ছা, আমি আরো কিছু অ্যাড করতে পারি যে আর কি প্রতি বছর যে আমরা কি করি আর কি, মানে প্রতি বছরে আমরা এই আর কি ওই ঈদ পূর্ণিমানি উৎসবও করি আমরা। আর তাছাড়া 1 বার 2 বার আর কি আউটডোর পিকনিক, জি এটা যেটা বলেছেন। আচ্ছা, তারপরে আর কি আন্তর্জাতিক মাদার ল্যাঙ্গুয়েজ ডে আর কি, জি 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 এটাও করি। আর এছাড়াও
প্রতি 2 থেকে 3 বছরে আমরা বাংলাদেশ নাইট একটা স্পেশাল একটা নাম আছে, বাংলাদেশ নাইট নামে একটা বৃহত্তর আকারের একটা কালচারাল প্রোগ্রাম করে থাকি। আঙ্কেল, বাংলাদেশ নাইট নিয়ে আরো ডিটেইল শুনবো, একটা গান শুনে আসি, বাংলাদেশ নাইট নিয়ে কথা হবে। আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে দুই কান্ধে দুই মোহরি লিখে আছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবেন টাকা পয়সার নাই কারবার, সময় থাকলে মোনা হুঁশিয়ার। আমি পাপী তিনি জামিনদার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। মনোরে থাকলে তাড়া সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তাড়া সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, সময় থাকলে মোনা হুঁশিয়ার। আমি পাপী তিনি জামিনদার। আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM প্রচারিত হচ্ছে, আর আমাদের শুনছেন লাইভ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন।
আপনারা জানেন আজ কথা বলছি অস্ট্রেলিয়ার প্রথম বাংলাদেশিদের সংগঠন বাসার সাথে ছিলেন এবং আছেন এমন চারজন ব্যক্তিত্ব, ডক্টর শেখ সাইফুল ইসলাম, ডক্টর এ.কে.এম. রফিকুল ইসলাম, ডক্টর আনোয়ারা ইসলাম এবং মিস্টার আরশাদ হোসেন ভুইয়ার সাথে। ফিরছি তাদের কাছে। আমরা খুব ইন্টারেস্টেড একটা জায়গা ছিলাম, বাংলাদেশি নাইট। আঙ্কেল, আপনার কাছে শুনতে চাই, আপনারা বাংলাদেশি নাইটে ঠিক কি করেন, কোন জিনিসগুলো গুরুত্ব দেন? হ্যাঁ, এই আর কি, মানে আমরা বাসা গঠন করছি 1984-তে। আর আমরা তখন বাঙালি খুব বেশি ছিল না, অল্প কয়েকজন, হ্যান্ডফুল ছিল, হয়তো 20-22 জন ছিল। আর ওইটা করার উইদিন 1 ইয়ার আমরা যে প্রথম কালচার প্রোগ্রামটা করি বড় আকারে, ওইটার নাম আমরা বাংলাদেশ নাইট রেখি। সুতরাং বাংলাদেশ নাইট আমাদের বাসার একটা ট্রেডমার্ক। থিওরিটিক্যালি অন্য কোনো বাংলাদেশি সোসাইটি বাংলাদেশ নাইট নামে কোনো প্রোগ্রাম করতে পারে না, কারণ এটা আমাদের ট্রেডমার্ক। আমরা প্রথম করছি 1985 সালে প্রথম বাংলাদেশ নাইট। আর তারপরে 2-3 বছর পর পরে বাংলাদেশ নাইট। বাংলাদেশ নাইট হলো একটা বিরাট আকারের একটা কালচারাল প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, ওখানে কি মূলত আপনারা কোন জিনিসগুলো হাইলাইট করার চেষ্টা করেন? বাংলাদেশি কালচার তো বটেই, তারপরও মানে আপনারা প্রোগ্রামটার মানে কি থাকে, ঠিক কি কি থাকে? প্রোগ্রামের ভিতরে আর কি বক্তৃতা, মানে আঙ্কেল আমি একটু ডিফাইন করে বলি, সেটা হচ্ছে যে আপনি কোন সময় করেন প্রোগ্রামটা, মূলত মানে কোন সময়টাই হয়? না, কোনো ঠিক সময় নাই, না বছরে যে কোনো সময়। না না না, মানে ওরা 2-3 বছর পরে বাংলাদেশ নাইট নাম দিয়ে প্রোগ্রামটা করি। আর এটা করার আগে আমাদের বাসার আর কি মিটিং এ আমরা ডিসিশনটা নেই, সবার কনভিনিয়েন্ট একটা টাইম। মানে আমি আসলে ভাই একটু আঙ্কেলের সাথে যোগ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনারা কি লাইক এরকম করেন যে উইন্টারে যেমন পিঠা উৎসব হয় বা আদার্স কিছু অ্যাড করেন কিনা? বাংলাদেশি উৎসব বলতে ওখানে নির্দিষ্ট কোনো ঋতুকে ডিফাইন করেন কিনা বা সব একসাথে করেন কিনা? আসলে ব্যাপারটা না দিয়ে ওইরকম না, যে আঙ্কেল তো কিছু অলরেডি আমরা ডিফাইন করছে ব্যাপারটা। আমরা যে প্রোগ্রামগুলি করি বর্ষব্যাপী, যেমন বাংলা নববর্ষের যে প্রোগ্রাম, বাংলা নববর্ষের প্রোগ্রামে দেখা যাচ্ছে যে নববর্ষ রিলেটেড, বাংলা কালচার রিলেটেড কিন্তু আইটেমগুলি রাখতে হচ্ছে প্রোগ্রামে। আমি সেজন্যই জানতে চাচ্ছি যে বাংলাদেশে আপনারা বিজয় উৎসব আলাদা করছেন, এক্স্যাক্টলি, হ্যাঁ, পার্টিকুলার রিজনের প্রোগ্রামগুলি হচ্ছে পার্টিকুলার সাবজেক্ট ফোকাস দেয়া। বাংলাদেশ নাইটটা সুবিধাটা যেটা হচ্ছে আমাদের, আমরা ফোকাসটা সব, আমরা যে কোনো জায়গায় যেতে পারি, মানে ফ্রি অ্যাক্সেস। আচ্ছা, ওই প্রোগ্রামটা তুমি হিন্দি আনা যায়, কিন্তু যেটা বাংলা নববর্ষে তুমি হিন্দি গান দিতে পারো না, এটা খুব অড দেখাচ্ছে। প্রোগ্রামের সাথে 16 ডিসেম্বরের প্রোগ্রাম সেম, ওই প্রোগ্রাম বিজয় দিবস রিলেটেড জিনিসপত্র রাখতে হচ্ছে। বিষয়টা কি আমি বলতে পারি যে বাংলাদেশি নাইট মূলত সেলিব্রেশন অফ, মানে এটা কি আনন্দ উৎসবের মতো? এক্স্যাক্টলি, অনেকটা সেরকম, এনজয় করার জন্য, মোর এনজয়। এটাই জানতে চাচ্ছিলাম, কারণ শুনে ভালো লাগছে বাংলাদেশি নাইট মানে বাংলাদেশিদের উৎসব, বাংলাদেশিদের এটা অনেকটা এবং বাংলাদেশি কালচারটাকে প্রমোট করা আর কি, এটা দিয়ে। আপনারা কি মাল্টিকালচার অন্য পিপলদের ওই প্রোগ্রামে ইনভাইট করেন? বাংলাদেশ নাইটে আমরা কমপক্ষে 2 জন মিনিস্টার, মাল্টিকালচারাল চেয়ারম্যান, তারপরে হয়তো লোকাল এমপি, তারপরে আমাদের ভিতরে যে আর কি হোয়াইট অস্ট্রেলিয়ান যারা, তাদের সবাই ইনভাইট করি। আচ্ছা, দ্যাটস ফাইন, খুবই শুনে ভালো লাগলো। ব্যক্তিগতভাবে আমার ডিলেডে থাকা হচ্ছে 7 বছর। তো 7 বছর আমার খুব বেশি সৌভাগ্য হয়নি আপনাদের প্রোগ্রাম দেখার, কারণ তার আগে বিভিন্ন কারণে হয়তো যাওয়া হতো না। বাংলাদেশি নাইট শুনলাম, তো এখন থেকে যাওয়ার চেষ্টা করব। তো প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দেই, সেটা হচ্ছে যে আমার সাথে যে আঙ্কেল আন্টি আছেন, মানে আমার জানা মতে শুরু থেকে আঙ্কেল আন্টি একসাথে এই সংগঠনটির নেপথ্যে কাজ করে যাচ্ছেন, ঠিক কিনা? মানে আমি একটু অ্যাড করি তোমার সাথে। আঙ্কেল তো মানে অস্ট্রেলিয়া, মানে আঙ্কেল আন্টি হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, আমি বলে দিচ্ছি। মূলত বাসা সংগঠনটা ফাউন্ডার তো ডেফিনেটলি ওনারা, কারণ ওনাদের উদ্যোগে এটা হয়েছে, এবং ওনারা ওই প্রথম বাংলাদেশি যারা অ্যাডিলেডে বসবাস শুরু করছে পার্মানেন্টলি, আমরা ওনাদেরকে বলতে পারি নদী এরকম যে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়াতে প্রথম আসলো, তারপর ওনার কিন্তু আমরা কিন্তু সবাই ওনার অনুসারী, পরে যারা আসলাম এই অস্ট্রেলিয়ার মাটিতে। আঙ্কেলকে বলা চলে আমাদের বাংলাদেশিদের ক্যাপ্টেন কুক ইন লাইফ, কারণ ওনার পরেই কিন্তু বাংলাদেশি লোকজন এখানে পার্মানেন্টলি ওইভাবে থাকা শুরু করছে। তার আগে কিন্তু হয়তো বা 2-1 জন আসছে,
কিন্তু চলে গেছে বিশেষ অথবা অন্য জায়গায় চলে গেছে, সিডনি অথবা মেলবোর্নে। তো অ্যাডিলেড স্থায়ীভাবে যে বসত গাড়া যেটা আমরা বলি ওটা কিন্তু আঙ্কেল আন্টি ওই হিসাবে তিনি ক্যাপ্টেন কুকি। বুঝতে পারছি আসলে ভাই। তবে মজার ব্যাপার হচ্ছে আমি যে কারণে শ্রোতাদের এই তথ্যটা দিলাম, আমি কিন্তু এটা অন্য অ্যাঙ্গেল থেকে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমার মতে আঙ্কেল এবং আন্টি একজন আরেকজনকে যে সাপোর্টটা দিয়ে যাচ্ছেন, এরকম করে একটি সংগঠনের সাথে দুজনই ইনভলভ থাকা এবং দিনের পর দিন যে সময়টা দিচ্ছেন, এখানে কিন্তু মূলত যেটা মানে সংগঠক হিসাবে তাদের যে মানে কি বলবো তাদের যে যোগ্যতা সেটা আপনারা ভালো বলতে পারেন। বাট আমাদের কাছে যেটা বেশি মনে হচ্ছে ওনাদের দুজনের মাঝে বন্ডিং। তো আমি এই মুহূর্তে আঙ্কেল আন্টিকে একটা রোমান্টিক গান ডেডিকেট করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার প্রেমের তরি বইয়া চলে মনের মানুষ লইয়া, যারে নাইয়া যেদিন খুশি পিরিতে পাল তুইলা। আমার মন মানসিক বৈশা আছে প্রেমের বৈঠা ধইরা, যারে নাইয়া যেতে খুশি পিরিতের পাল তুইলা। ও হো 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 হো। বাঁশরিয়া ছাড়া বাঁশির সুর বাজে না, তুমি আমার মনের বাঁশি আমি বাঁশরিয়া। বাঁশরিয়া ছাড়া বাঁশির সুর বাজে না, তুমি আমার মনের বাঁশি আমি বাঁশরিয়া। যারে নাইয়া যেদিন খুশি পিরিতে পাল তুইলা। রেডিও বাংলা এডিলেট প্রচারিত হচ্ছে 103.1 FM। আমাদের নিয়মিত শুনতে টিউন করুন 103.1 FM প্রতি বুধবার রাত 9:30টায়। আর হ্যাঁ, মিস করা অনুষ্ঠানগুলো শুনতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে গিয়ে। আপনারা জানেন আমাদের স্লোগান হচ্ছে সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আজ কথা বলছি বাংলাদেশি প্রথম সাউথ অস্ট্রেলিয়ার সংগঠন বাসার সাথে। প্রিয় শ্রোতা, তাদের কাছে ফিরবো তার আগে আপনারা জানেন দেশীয় চলচ্চিত্রের গুণী পরিচালকদের তালিকার উপরেই থাকবেন চাষী নজরুল ইসলামের নাম। 5 দশকেরও বেশি সময় ধরে ক্যামেরার পিছনে সক্রিয় ছিলেন তিনি, কিন্তু লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন এই প্রাণবন্ত মানুষটি। গত 11 জানুয়ারি রোববার ভোর 5:55 এই চলচ্চিত্র নির্মাতা মৃত্যুবরণ করেন। তাকে হারিয়ে চলচ্চিত্রাঙ্গনে এখন শোকের ছায়া। ও লাঙ্গল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সূত্রে একদিন ফজলুল হক একটা নাম দিতে বলা হলে তিনি তাকে নাম দেন চাষী ইমামউদ্দিনের চাষী আর কাজী নজরুল ইসলামের নজরুল ইসলাম। এই মিলিয়ে চাষী নজরুল ইসলাম। রেডিও বাংলা এডিলেটের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করছি।
ফিরছি আপনাদের কাছে আরো একবার। আমার এই মুহূর্তে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনাদের আগামীতে যে কার্যক্রম তা আমাদের মানে এখানকার কমিউনিটিতে শেয়ার করবেন কিনা, আমাদের শ্রোতাদের জন্য শেয়ার করবেন কিনা, আগামী দিনগুলোতে আপনাদের কি কি কার্যক্রম হাতে আছে? হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যানিং উইথ বাসা? আচ্ছা, আমি শেখ সাইফুল ইসলাম বলছি, প্রেসিডেন্ট বাসেন। এবং নদীকে অসম্ভব ধন্যবাদ এখানে আমাদের আনার জন্য। ধন্যবাদ অনেক বেশি পেয়েছি। প্লেজার আওয়ার্স, প্লিজ গো অ্যাহেড। শ্রোতাদের মুখোমুখি সকলের ধন্যবাদ। আচ্ছা, আমাদের অলরেডি আমরা করে দিয়েছি মানে বাসার ওয়েবসাইট, এবং বাসার ওয়েবসাইটটা একটা ইউনিক ক্রিয়েশন অফ আস, এবং সেটার মাধ্যমে আমরা আমাদের যে সমস্ত জিনিসগুলো ঘটে সে সমস্ত সকল শ্রোতাকে আমরা জানাতে পারি, এবং ভবিষ্যতে আরো ডেভেলপ করার দরকার হলে আমরা সেটা করব, এবং সময়ের সাথে সাথে এবং আমাদের কত এর প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, সেকেন্ড থিং, আর একটা জিনিস আমরা তৈরি করেছি যেমন বাসার আইডি কার্ড। এবং আইডি কার্ডের করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের বাসার যারা মেম্বার আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং তারা আমাদেরই লোকজন, এবং তারাও দে ক্যান ফিল প্রাইড যে তারা বাসার মেম্বার, এবং প্রিভিলেজ সেটাই। হ্যাঁ, কেন লোক সংখ্যা অনেক বেড়ে গেছে, যার ফলে আমরা বুঝতে পারি না কে কে। এখন এই আইডেন্টি কার্ডটা থাকলে হচ্ছে কি আমরা বুঝতে পারবো সেটা আমাদেরই লোকজন, এবং তাদেরকে আমরা মানে এই কার্ডটা দিয়ে তারা নির্দিষ্ট কোনো সুবিধা কি পাবে মানে সংগঠন থেকে? হ্যাঁ, একটা ইনফরমেশন আমি দিচ্ছি যে আমাদের বাসার আইডি কার্ড কিন্তু আমরা মাত্র ইন্ট্রোডিউস করলাম কিছুদিন হয়, এবং অস্ট্রেলিয়ার ভিতর বাংলাদেশি কমিউনিটির মধ্যে বাসায় কিন্তু প্রথম আইডি কার্ড ইন্ট্রোডিউস করলো মেম্বার। আর কোনো অর্গানাইজেশন আমার জানা মতো নাই, এখন পর্যন্ত নেই। এখন আইডি কার্ডটা তো ডেফিনেটলি আইডেন্টিফিকেশন ওয়ান সর্ট অফ, প্লাস এটা করার আমাদের অনেকগুলো উদ্দেশ্য। এখন আমরা প্রিভিলেজ বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মানে বিভিন্ন কর্পোরেটদের সাথে আমরা আলাপ করতেছিলাম যে আমরা কোনো অ্যাডভান্টেজ পেতে পারি কিনা তোমাদের কাছ থেকে। তো তারা বলতেছে মোস্ট ওয়েলকাম, কিন্তু আমরা তোমাদের মেম্বার আমরা কিভাবে বুঝবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই চিন্তা থেকে কিছু আইডি কার্ডটা আমাদের মাথায় প্রথম আসে যে প্রিভিলেজ দিতে হলে তো আমাদের কিছু একটা লাগবে, আইডেন্টিফিকেশন। তো আইডেন্টিফাইয়ের জন্য হোক, প্লাস আদার্স ফেসিলিটি যদি দেওয়া যায়, দ্যাট ইজ মাচ বেটার। এবং আমরা অলরেডি দুটা ব্যাংক অ্যাসের সাথে আমাদের একটা অলরেডি ডিড হয়ে গেছে, যে বাসার মেম্বাররা ব্যাংক অ্যাসেতে কোনো হোম লোনের জন্য যদি কি অ্যাপ্লাই করে, এটা যদি ওটা যদি অ্যাপ্রুভ হয়, সে যদি বাসার মেম্বার হয়ে আইডি কার্ড শো করে, এবং একটা নাম্বার আছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ব্যাংক অ্যাসের দেওয়া, ওইটা বলার পরে সে 0.25%। আচ্ছা, এটা একটা ভালো গুড নিউজ। আচ্ছা, আর ছোট ছোট বিজনেস যারা আছে, যেমন গোনান একটা গ্রোসারি শপ আছে তুমি জানো, সাউথ রোডের উপরে, মেনলি যে বাংলাদেশি গুডসের স্পেশালাইজড ওই দোকানটা, ওর সাথে আমাদের একটা ডিড হয়েছে যে সে বলে যে বাসার মেম্বারদের সে 10% ডিসকাউন্ট দিবে if they spend more than $50. আচ্ছা আচ্ছা, এটা অলরেডি শুরু হয়ে গেছে। যেমন আমি নিজে এটা শুনে খুবই ভালো লাগলো। এরকম আমরা আরো আশা করতেছি যে অনেক প্রিভিলেজ দিতে পারবো, তো ওইটা একটা কারণ আমাদের কার্ডের। নিঃসন্দেহে ভালো উদ্যোগ, আপনাদের মেম্বারদের জন্য শুভকামনা রইল। যেটি বলছিলাম সেটি হচ্ছে যে আপনাদের মানে এখানকার কমিউনিটিতে যারা আছে তাদের জন্য যদি কোনো উদাত্ত আহ্বান থাকে আপনাদের পক্ষ থেকে, ঠিক কি আহ্বানটা জানাতে চাবেন? মানে আপনাদের মেম্বার হওয়ার জন্য আপনাদের আহ্বানটা ঠিক কি রকম হবে? মানে কেন বাসাতে আসবে একজন, এটা আমি জানতে চাইছি। ভেরি একটা কমন কোশ্চেন, যারা নতুন এখানে আসতেছে একটা কোশ্চেন করে যে আমি কেন মেম্বার হবো, এটা কিন্তু বলে তারা। আর মেম্বার হওয়ার পরে আমার কি অ্যাডভান্টেজ, ঠিক তাই, এটা ভেরি কমন কোশ্চেন। এখন আমার যে পয়েন্ট অফ ভিউ মানে ইয়াতে যে আমরা যখন এখানে বসবাস করতেছি, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়া ইজ এ মাল্টিকালচারাল স্টেট। জি, যেহেতু এটা মাল্টিকালচারাল স্টেট, এখানে কিন্তু বিভিন্ন নেশনের বসবাস, একটা নেশন আমার মনে হয় 110 নেশন লিভিং ইন অস্ট্রেলিয়া। এখন এই যে 100 মাল্টিকালচারাল স্টেট, বিভিন্ন জাতির বাস এখানে, এবং গভর্নমেন্টের যত পলিসিগুলি হচ্ছে ওইখানে কিন্তু তারা ওই জিনিসটা ফোকাস করতেছে, এবং গভর্নমেন্টও কিন্তু প্রিভিলেজ দিচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশন গুলি তারা এটা একটা সিস্টেমের মধ্যে আসুক এবং সংগঠিতভাবে পরিচালিত হোক, এটা কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট করতেছে, যেটা মাল্টিকালচারাল ডিপার্টমেন্ট কিন্তু সাপোর্ট করতেছে। এখন
তুমি যখন এখানে আসবা একজন বাংলাদেশি হিসাবে, জি, আমি চাবো যে অবশ্যই যেন যেই হোক বাংলাদেশি কমিউনিটির সাথে যেন সে একটা লিঙ্ক তৈরি করে, যেহেতু মাল্টিকালচারাল কান্ট্রি, এখানে যদি কোনো অ্যাডভান্টেজ আমরা পেতে চাই বা পাওয়ার স্কোপ সৃষ্টি হয় বা থাকে, সেটা কিন্তু আসবে কমিউনিটি থ্রুতে। জি, এবং একটা অর্গানাইজড অর্গানাইজেশন, বাসা যেহেতু প্রথম বাংলাদেশি অর্গানাইজেশন ইন সাউথ অস্ট্রেলিয়া, আমি আহ্বান করব নতুন যারা আসতেছে তারা বাসাতে যেন আসে এবং বাসার সাথে ওনাদের সাথে আমাদের কমিউনিটিকে আরো মোর স্ট্রেনথেন করার জন্য মেম্বারশিপ তারা গ্রহণ করে। মেম্বারশিপ এটা মানে অসুবিধার চেয়ে সুবিধা অনেক বেশি। বুঝতে পারছি আশিক ভাই, বাকি কথা জানার জন্য নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করবে। প্রিয় শ্রোতা, আমরা আছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমি যেটা বলছিলাম একটু আগে চাষী নজরুল ইসলামের কথা, তার অনেক ছবি বিখ্যাত হয়েছে। আমরা এই মুহূর্তে চাষী নজরুল ইসলাম স্মরণে একটি গান শুনে আসবো। পেতেছো সংসারে, তুমি এমন জাল পেতেছো সংসারে, কার বা এমন সাধ্য আছে এই মায়া জাল ছিঁড়ে যেতে পারে, তুমি এমন জাল পেতেছো সংসারে, তুমি এমন জাল পেতেছো সংসারে। মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, জগৎ জুড়ে তারে খুঁজে হলাম পরবাসী। আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, জগৎ জুড়ে তারে খুঁজে হলাম পরবাসী। বন্ধ চোখে রূপ দেখে যার, বন্ধ চোখে রূপ দেখে যার, প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা এডিলেট। আমরা আছি একেবারে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমরা শুনছিলাম বাসের ভবিষ্যৎ পরিকল্পনা, বোধ হয় আরো কিছু বলার আছে, আপনি বলবেন কি? হ্যাঁ, কিছু বলার আছে। যেমন আমাদের ভবিষ্যৎ আমরা করতে যে ন্যাশনাল ইভেন্ট যেগুলো আছে, যেমন 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এই সমস্ত ন্যাশনাল ইভেন্ট গুলো অ্যাটলিস্ট কোনো একটা ইভেন্টস আমরা আরো যত অর্গানাইজেশন আছে সকলে মিলে আমরা একসাথে করবো। তাতে হচ্ছে কি আমাদের একটা বন্ডেজ বাড়বে, আমরা উই আর টুগেদার and we believe in unity in diversity. That's fantastic. That is very important. আমরা সকলে মিলে একসাথে আমরা করতে চাই। All the best. আর আরেকটা জিনিস আমি করতে চাই, যেমন আমরা মানে বাঙালি এখন অনেক এসেছে, 30-40 বছর থেকে আসা শুরু হয়েছে, এখন আমরা অনেক বুড়া হয়ে যাচ্ছি, আমাদের মৃত্যু তো হবে। যার ফলে হচ্ছে কি একটা জয়েন্ট কবরস্থান, কারণ একটা কবরের ভেরি এক্সপেন্সিভ, 8-10,000 লাগে। যার ফলে যদি পুরো বাংলাদেশি কমিউনিটি যদি একটা কবরস্থান থাকে, সেই জায়গায় যদি আমরা যদি এক জায়গায় তাহলে ইট উইল ভেরি চিপ, বাস্তব হলেও সত্য, and that will be very cheap for us, এবং এটা আমাদের সকল কমিউনিটির জন্য তাই সেটা আমাদের খুব ইচ্ছা আছে। আর একটা কমিউনিটি হল একটা আমাদের করার ইচ্ছা আছে, যার ফলে we can share our emotion or share our everything over there. আর যে সমস্ত জিনিসগুলো আমাদের ঘটে এবং সেই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে ব্রডকাস্টের জন্য অডিও ভিজুয়াল সিস্টেম আমরা যদি সমস্ত সকলকে জানাতে পারি, সেরকম ধরনের কিছু। আমি খুবই দুঃখিত যে আরো শুনতে ইচ্ছে করছিল, বাকি জিনিস নিশ্চয়ই আপনাদের ওয়েবসাইটে গেলে জানা যাবে। প্রিয় শ্রোতা, আমাদের হাতে একদম সময় নেই। আঙ্কেল আন্টি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা
খুবই খুশি যে আপনাদেরকে আজকে পেয়েছি এবং প্রিয় শ্রোতা আপনারা নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছেন, আরো জানবেন। ওনাদের ওয়েবসাইট আছে, আপনারা ওয়েবসাইটটি যে দেখে আসতে পারেন। আজ এখানে বিদায় বলতে হচ্ছে। আসলে আপনি কি কিছু বলবেন? আমি যেহেতু প্রোগ্রামটা শেষ পর্যায়ে, আমি একটা মেসেজ রাখতে চাচ্ছি কমিটি সকলের উদ্দেশ্যে যে বাসা 30 বছর পূর্তি করতে যাচ্ছে, পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছে এই বছর 28শে ফেব্রুয়ারি বলরুম ফাংশন সেন্টার হাইনমার্শে। অনুষ্ঠানে আমরা চাবো সবাই যেন আসেন, সবাই আমন্ত্রিত এবং আমরা সবাই এনজয় করবো। আপনার পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। প্রিয় শ্রোতা, আজ তবে বিদায় বলি। শুনতে বলবেন না আমাদের আগামী অনুষ্ঠানটি। আজ আমরা বাসার সাথে কথা বললাম, আগামী অনুষ্ঠানে থাকছে সাবকার গজন কর্ণধার। আশা করি সেই অনুষ্ঠানটিও আপনারা শুনবেন। আজ তবে বিদায় বলছি। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমরা বাংলাদেশের প্রখ্যাত অভিনয় সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একটি গান দিয়ে শেষ করছি। গতকাল ছিল তার জন্মদিন। শুভ জন্মদিন বন্যা। প্রিয় শ্রোতা, শুভ রাত্রি, ভালো থাকবেন। শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ আমারে পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া। As the program